প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আলাপ অনুষ্ঠানে আজকে আমরা স্বাগত জানাচ্ছি বর্ষিয়ান সাংবাদিক, নিউ ইয়র্ক কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিস্ট সঙ্গে জড়িত মৌলানা আব্দুল হামিদ খান বাসানী ফাউন্ডেশনের তিনি সাধারণ সম্পাদক এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই সংগঠনের সঙ্গে জড়িত। এই কমিউনিটিতে অনেক নন প্রফিটেবল অর্গানাইজেশনের সঙ্গে তিনি জড়িত রয়েছেন এবং তিনি সাংবাদিক হিসাবেও বসছেন এবং সকলের শ্রদ্ধার পাত্র। নাসির ভাই, আপনাকে আলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাকে আলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনি বোধহয় দেশে যাচ্ছেন শুনলাম। হ্যাঁ, একটু দেশে যাব, আমার খুব একটা জরুরি কাজ আছে, আমি চলে আসবো। কিন্তু অনেকদিন পরে যাচ্ছেন নাকি? না না না, আমি গত বছরও গেছি। আমি এই বছর একটু করে আমার কাজ আছে। তাহলে এই মোটামুটি ভাবে আপনি বোধহয় একটু ডিফারেন্ট, আপনি ব্যাক করে আপনি তো বেশি দিন আমার দেশে গিয়ে থাকেন না, 10 দিন। না না না, বেশি দিন থাকতে পারবো না। হ্যাঁ, সেটাই যে আপনি তো কম সময়ের মধ্যে আসে পর্যন্ত দেশের মানে মানে সার্বিক পরিস্থিতিটা আপনি আশ্বাস বা সরজমিনে যেটা দেখতে পারবেন সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তবে আপনার দেশে যাওয়ার ব্যাপারে আপনার মানে ট্রিপটা খুব মানে সেফ হোক সেটা বলি, এবং নিজেও সাবধানে থাকবেন। দেশ থেকে যারা আসে তারা অনেক সময় মানে বিভিন্ন, বিশেষ করে এই যে চলাচলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে অবস্থাটা, সেটা এখন তেমন সুবিধা না। হ্যাঁ, সেটা সত্য, সেটা শুনেছি। আমি গত বছর গিয়েও এই অভিজ্ঞতা আপনার হয়েছে বোধহয়। আচ্ছা নাসির ভাই, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে তারেক রহমান ভারত যাওয়া নিয়ে খুব আলোচনা হচ্ছে, তা একটা শর্তও দিয়েছেন। তিনি এই ভারতের পক্ষ থেকে ইনভাইটেশন বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দেওয়া হয়েছে, আবার প্রধানমন্ত্রী হিসাবেও তাকে দেওয়া হয়েছে পরবর্তীতে। তো এখন তার শর্ত, কিন্তু ডিপ্লোমেসিতে কোনো শর্ত বা কি মনে করেন? এর আগে আপনি বলি, যথারীতি বাংলাদেশে কিন্তু সবসময় এক ধরনের প্রথাই ছিল। শেখ মুজিব, জিয়াউর রহমান বা এরশাদ থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সবাই কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসীন হওয়ার পর প্রথম ট্রিপটি ভারতেই, কিন্তু তারেক রহমান একটু ব্যতিক্রম করে তিনি মালয়েশিয়া এবং চীন গিয়েছিলেন। যাই হোক, এখন এই যে ভারত মানে সফর নিয়ে যে একটা চলছে আলোচনা, বিভিন্ন ধরনের কথা, গুজব, অনেক কিছু, কি মনে করেন? না, অপ্রমাণিত বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে নিয়ে একটু করে সেটা বলা যে মানে অত্যন্ত সংবেদনশীল দুটো কারণে। একটা হচ্ছে যে তারেক জিয়ার ভারত সফরটা নিয়ে আলোচনা হচ্ছে এমন এক সময়ে যখন ভারতে আমাদের যে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মানে ফেসিবাদী বলে খ্যাত, যিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে, ভারত সরকার তাকে ভালোভাবেই থাকতে দিয়েছেন। যে এর আগে যে উনার সময় যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা হয়েছিল সেটা আপনার মানে বাস্তবায়ন করবে কিনা উনার ক্ষেত্রে, সে বিষয়ে ভারত সরকার আপনার কোর্টের রেফারেন্স চেয়েছে। কোর্টের রেফারেন্স তারা বলেছে অলরেডি যে কোর্টের রেফারেন্স যদি আমরা চেয়েছি, কোর্ট যদি নির্ধারণ করে যে তাকে ফেরত পাঠাতে হবে, তাহলে ফেরত পাঠাবে। সেটা কোর্টের উপরে তারা দিয়ে দিয়েছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য সময় তারা সেগুলো সেইভাবে ব্যবস্থা না নেবে। বিষয়টা আসলে যে ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটিটা, এটা পর্যন্ত একতরফা ভাবে ব্যবহৃত হয়েছে। যে ভারত যখন চেয়েছে সেটা তারা করেছে, বাংলাদেশ যখন চেয়েছে তখন সেটা ভারত গড়িমসি করেছে। কাজেই এই ক্ষেত্রে আপনার মানে তারেক জিয়া সরকার দুইটা প্রস্তাব দিয়েছে, দুটো শর্ত দিয়েছে। সেটা হচ্ছে, একটা, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে ডেফিনিট তারা একটা ইয়ে চেয়েছে। আর দ্বিতীয় আপনার মানে যে হাদির যারা হাদির খুনি, যারা খুনি, যেগুলো যারা ভারতে আপনার এখন গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে প্রত্যাবর্তন করার জন্য চেয়েছে। এটা খুব লেজিটিমেট, কারণ লেজিটিমেট ভোট দুটাই লেজিটিমেট। কিন্তু যে এই যে ভারত
এটা কিভাবে দেখে সেটা আমি জানি না। আমি আজকে ভারতের সব পত্রিকাগুলি আমি পড়ি, হিন্দু হিন্দু পত্রিকাটা আমার সবচেয়ে বেশি পরিধান যোগ্য মনে হয়, মানে কিন্তু হিন্দুতে কোনো আমি এরকম দেখি নাই। হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়াতে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে আহ, তারা একটা কোয়েশ্চেন করেছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা কোয়েশ্চেনটাও খুব অত্যন্ত যুক্তিসঙ্গত। সে বাংলাদেশ কি ভারত সফর না করে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী পার পেয়ে যাবে? বিষয়টা বাংলাতে বললে এরকম। কারণ এটা উনি ড্রিফট, উনি কি এই সফর সফর থেকে ড্রিফট করবেন? সে ড্রিফট করাটা করবে কিনা সেটা নিয়ে আপনার মানে ওরা সন্দেহ প্রকাশ করেছে। কারণ ভারতের সফর যতটুকু না ভারতের জন্য প্রয়োজনীয়, তার চেয়ে বেশি প্রয়োজনীয় বাংলাদেশের জন্য। তারা এটা আমার কথা মনে হচ্ছে যে বিষয়টা সেটা। কারণ বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশ হচ্ছে যে এটা গরিব দেশ, কিন্তু বাংলাদেশ গত 2 থেকে 3 বছর মানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশ কিন্তু বিভিন্নভাবে তারা এই যেমন ইউনুস সাহেবের সময় বা অন্যদের, তারা বিভিন্নভাবে অল্টারনেটিভ তারা সিস্টেম তারা তৈরি করেছে। অল্টারনেটিভ সিস্টেমটা কি? এটা পাকিস্তানের সহযোগিতা নিয়েছে, তুরস্কের সহযোগিতা নিয়েছে এবং অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে, যেমন মানে ইয়েকে ওর নাম কি আপনার মানে তারিক জিয়াকে সৌদি আরবও তারা ইনভাইটেশন দিয়েছে তারা সফর করার জন্য গতকাল। এটা আপনার মানে এগুলো নিয়ে ভারত একটা অল্টারনেটিভ সিস্টেম বাংলাদেশ মনে করছেন যে একটা অল্টারনেটিভ সিস্টেম তৈরি করতে পেরেছে। আসলে এই অল্টারনেটিভ সিস্টেমটা কতটুকু কতটুকু বাংলাদেশ 8টি মুসলিম দেশের মধ্যে একটা তারা সদস্য নির্বাচিত হয়েছে। সেই সেই সুবাদে বাংলাদেশ মনে করছে যে তারা ভারতের এই ছাড়াও তারা চলতে পারে। এটা একটা তাদের মনের মধ্যে একটা ইয়ে আসছে। কিন্তু একই সাথে এটা আসলে কতটুকু কতটুকু আপনার যে এটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু এটা সম্ভবপর, মানে ভারতের সহযোগিতা ছাড়া বা ভারতকে এটা এটা বিবেচনা করে দেখতে পারবে যারা দোজ হু আর ইন দি হ্যাম অফ দি অ্যাফেয়ার্স, যারা আছে বাংলাদেশে, যারা পরিচালনা করছে এই মুহূর্তে যারা আছে, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো ভেবে চিনতে দেখবে। তবে গতকালকে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে একদম সরাসরি বলা হয়েছে এই তারিক জিয়া ভারত সফর করবেন না যদি এই দুইটা দাবি মেনে নেওয়া না হয়। তাহলে এটা যদি বটম লাইন হয়, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো অনেক বেশি জটিল হয়ে পড়বে বলে আমি মনে করি। হ্যাঁ, কিন্তু এই জটিলতা কি মানে দুই দেশের জন্য ভালো হবে? না, আমি তো বললাম যে এটা বাংলাদেশ যেটা অল্টারনেটিভ সিস্টেম তারা তৈরি করতে পেরেছে কিনা তার উপরে ডিপেন্ড করবে। এটা আমি এখন আমি দেখেছি, ইতিপূর্বে দেখেছি যখন পেঁয়াজ দেওয়া হয় নাই ভারত থেকে, যখন অন্যান্য তেল দেওয়া হয় নাই, এডিবল অয়েল, যখন মানে চালের সব সমস্যা ছিল বাংলাদেশে আগে ইতিপূর্বে, তখন এটা অন্যভাবে পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে এগুলো আনা হয়েছে বিকল্প পথে। সেটা এটা কি সম্ভব, সবসময় এটা সম্ভবপর কিনা সেটা দেখতে হবে। এটা আমি এখন মন্তব্য করার বিষয় আসে নাই। যখন সমস্যার সৃষ্টি হবে, ওই সমস্যাটা কিভাবে সমাধান করা হচ্ছে সেটা দেখলেই বোঝা যাবে। আরেকটা হচ্ছে যে বিদ্যুতের ব্যাপারে বাংলাদেশ পুরোপুরি ভাবে ভারতের উপরে ডিপেন্ডেন্ট। যেমন 1600 মেগাওয়াট বিদ্যুৎ আদানির প্রকল্প থেকে আসে, গোয়া ইয়ে থেকে। সেটা কত, এটা বর্তমানে কতটুকু কার্যকর সেটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আদানির সাথে তো চুক্তিটা তো এখনো রয়ে গেছে, বড় কথা রয়ে গেছে। এবং মানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ তো দেওয়ার কথা এই যে গোয়া কিন্তু এখন ডিজেল সমস্যা, তো ডিজেলও তো পাইপলাইনেরও, উত্তরবঙ্গ দিয়ে পাইপলাইনে তো ডিজেলও আসতেছে। এক্স্যাক্টলি 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 ডিজেল আসতেছে, সেটা আগে থেকে এটা করা হয়েছে, আসতেছে। কিন্তু বিদ্যুৎ সবচেয়ে বেশি বাংলাদেশকে কাবু করে ফেলেছে।
আচ্ছা নাসির ভাই, আরেকটা প্রশ্ন আছে, কিন্তু আপনি প্রসঙ্গটা তুললেন, দিস ইজ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। মানে এই যে পাকিস্তান, টার্কি, সৌদি আরব মিলে যে জোট হচ্ছে, বা এদিকে টার্কির সঙ্গে বাংলাদেশের বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়েছে, এই কিন্তু এই যে ইসলামিক দেশগুলির এই ধরনের ইউনিটি যদি সত্যি মানে কম্প্যাক্ট হয়, তাহলে সেটা ভারত, চায়না এবং আমেরিকা, রাশিয়া, তারা কিভাবে দেখবে? এদের সাথে তো আপনার মানে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের সাথে তো আহ, ভারতের সম্পর্ক, এটা ভারতের জন্য একটা একটা আশঙ্কাজনক ব্যাপার। কিন্তু অন্যান্য দেশ, রাশিয়া, চায়না, ইভেন আমেরিকাও এটাকে স্বাগত জানিয়েছে। তো কাজেই আমার মনে হয় না যে এইটা আহ, তাদের জন্য এটা কোনো শুভ হবে বা কোনো, তারা শান্তিপূর্ণভাবে যদি এই জোটকে ব্যবহার করা যায়, তাহলে ইট ইট ক্যান, এটা এটা নতুন বেনিফিট দিতে পারে। তবে এই জোটটা হচ্ছে যে বেসিক্যালি পাকিস্তানকে কেন্দ্র করে, পাকিস্তান আণবিক পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, এবং তার যে মুসলিম দেশগুলো তাকে নিয়ে এই জিনিসটা এই করতে। আর পাকিস্তানের সাথে আমেরিকা, পাকিস্তানের সাথে খুব সহজে তারা তাদের সম্পর্ক নষ্ট করতে চায় না। আপনি মানে এটা ইয়ে করলে হবে না যে পাকিস্তানের যে পারমাণবিক বোমা, সেই বোমা কিন্তু আমেরিকাই বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কাদের খানে অ্যাকচুয়ালি সেখানে তাকে পাঠানো শিক্ষা শিখিয়ে পড়িয়ে ওখানে পাকিস্তানে পাঠানো হয়েছে, এবং সেখানে যে এটা আণবিক বোমা যেটা তৈরি করা হয়েছে বা যারা তারা শক্তি সম্পন্ন হয়েছে, এটা পুরোপুরি ভাবে আমেরিকান সহায়তায়। কাজেই আমার মনে হয় না যে ভারতের জন্য এটা সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আমি জানি না কতটুকু এটা হবে, বাট দেখা দিতে পারে। কিন্তু অন্যান্য দেশগুলো নিয়ে এটা খুব সমস্যা হবে বলে আমার মনে হয়। না, কিন্তু বিশেষ করে না, আমি যেটা বলছি যে সৌদি আরবের যে নিরাপত্তা ঝুঁকি, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধের পরে সৌদি আরব তো ইরানের ভীষণ টার্গেট। সেই প্রেক্ষিতে পাকিস্তান, সৌদি আরব যদি মনে করে যে পাকিস্তান, এক্ষেত্রে তো আমেরিকার সঙ্গে তাদের মানে সামরিক চুক্তি রয়েছে, সেখানে তো তাদের আমেরিকান মানে ইসের কি বলে আপনার এই যে আমেরিকান যে ইসে আর্মির বেজ রয়েছে সেখানে। কিন্তু এখন কথা হলো যে সৌদি আরব যে নিরাপত্তা চায়, সেই নিরাপত্তা কি পাকিস্তানের দ্বারা বা টার্কির দ্বারা দেওয়া সম্ভব? এটা তো এটা তো একটা জিনিস, আপনি মানে নাই মামার চেয়ে কানা মামা। এটা মানে সৌদি আরব, আপনি আর আর আপনি আজকে আরেকটা নতুন খবর আসছে। সেই খবরটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য হুম। তারা ইরানকে আপনার মানে যুদ্ধ জাহাজ দিচ্ছে। ইরানকে যুদ্ধ জাহাজ না, প্যাসেঞ্জার জাহাজ, প্যাসেঞ্জার প্লেন দিচ্ছে 15টা। তারা আপনার মানে কোটি কোটি ডলার তারা ইরানকে দিচ্ছে, এবং ইরানকে তারা বিভিন্নভাবে তারা ইয়ে করার জন্য ফিনান্সিয়ালি সাপোর্ট করছে। কাজেই এদের একটা অলিখিত একটা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে। কারণ এদের তো আপনার মানে মুসলিম যে জনগোষ্ঠী, এই হুম। জনগোষ্ঠীর ভিতরে তো তাদের একটা ঐক্য আছে। এই ঐক্যকে তারা তো ফেলে দিতে পারে না। তাদের তো অর্গানাইজেশন আছে, ওআইসি আছে, এই আরব লীগ আছে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে এক্স্যাক্টলি, তো দুটো কারেক্ট। সংগঠন আছে ওখানে। এই সংগঠনগুলো কিন্তু আর আরব লীগ বলেন আর ওআইসি বলেন, এগুলো এই যুদ্ধের ব্যাপারে এরা কিন্তু বেসিক্যালি কাওয়ার্ড। এরা এই হুম। সংগঠনগুলো খুব বেশি একটা, কিন্তু মানুষ তো আর কাওয়ার্ড না। সাধারণ মানুষ তো তারা তো একটা ঐক্যবদ্ধভাবে তারা চলে। কাজেই এই যে যে ইয়েগুলো দিচ্ছে, এটা আমার মনে হয় যে পশ্চিমা মিডিয়াগুলোতে আসছে ভালোভাবে, এবং মানে প্রাচ্যের মিডিয়াগুলো তো এই যে তাদের যে টাকা পয়সা এবং মানে প্যাসেঞ্জার প্লেন এবং মানে দেওয়া হচ্ছে, সেগুলো তো আসছে, পত্র পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, আরব টাইমসে প্রকাশিত হয়েছে। কাজেই আমার মনে হয় যে এটা একটা নতুন একটা পোলারাইজেশন এটা হয়ে যেতে পারে, হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আলাপ অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক মঈনুদ্দিন নাসের, এবং তিনি একজন ভালো গবেষক এবং আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক বা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একজন সুবক্তা।
তো নাসির ভাই, আপনাকে সর্বশেষ প্রশ্ন যেটা আপনাকে করতে চাই সেটা হলো, এই যে জামাত এবং এনসিপি কথায় কথায় আন্দোলন করে ফেলবো, এই যে বিএনপি কে একটা হুমকির মধ্যে সব সময় একটা ইসেতে, আপনি বোধহয় খবরগুলি দেখেন, তো এই কথায় কথায় আবার আন্দোলন করে ফেলবো, আবার বিএনপি কে ফেলে দিব, যে এইগুলি কি আমাদের দেশে গণতন্ত্রে উত্তরণে বা এই গণতান্ত্রিক ইনস্টিটিউটকে শক্তিশালী করার জন্য বিরোধী দলের এমন দায়িত্ব জ্ঞানহীন হুমকি দামকি কতটুকু কার্য মানে আপনার গণতন্ত্রের জন্য হিসেবে? সব আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন, যে এখন এটা বেসিক্যালি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যতগুলো আমি দেখেছি গত বছর গিয়ে, সেখানে নির্বাচন আগে গেছি অবশ্যই আমি, সেই গত বছর গিয়ে আমি যেটুকু দেখেছি সেটা বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশের যে অবস্থা, সেই একই রকমের একটা অবস্থা বিরাজ করছে এখন। মানে যদি এই অবস্থা থেকে বাংলাদেশে যে হুমকি দামকির যে রাজনীতি, এই রাজনীতিটা সবাইকে মিলে এটাকে করতে হবে। আমি অবাক হয়ে যাই, আপনি মানে যখন একটা বিশাল একটা আন্দোলনের পরে, একটা ইয়ের পরে বর্তমান একটা নির্বাচন হয়েছে 2 বছর পর, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, আমি বলি যে থরিবড়ি খাড়া বড়ি থরি হিসাবে হলেও একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারটা আপনার মানে একদিকে যেমন এই সরকারকে সবাই সহযোগিতা করা উচিত, অন্যদিকে এই সরকারেরও উচিত যেন সবার কাছ থেকে সহযোগিতা দিতে পারে। মানে এটা ইট ক্যানট বি ইউনিলিটারাল, এটা একতরফা হতে পারে না, এটা উভয় দিক থেকে এটা করতে হবে। আমার মনে হয় আমি এমন কোনো কিছু দেখি নাই যে সরকারি যে বাংলাদেশের যে বিএনপি সরকার, যে বর্তমানে সেই বিএনপি সরকার এমন কোন প্রস্তাব নিয়ে এগিয়ে আসছে যে তারা বিরোধী দলের সমর্থন চায়, আবার বিরোধী দলও এমন কোন প্রস্তাব নিয়ে এগিয়ে আসে নাই যে তারা সহযোগিতা করতে প্রস্তুত আছে। কাজেই বিষয়টা হচ্ছে যে একদম ডেলিকেট। এখন আপনি মানে এটা তো একই মুদ্রার এপিঠ ওপিঠ যদি হয়, তাহলে এই 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 সরকারের যে অবস্থা, এই মানে এই বর্তমান সিচুয়েশনের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি একই মুদ্রা এইভাবে এটা যেভাবে হয় সেই রকমের মধ্যে একটা, আমি এটা বলতে চাচ্ছি, যে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে, সেই আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটবে এটা তো আমরা চিন্তাই করতে পারিনি ইনিশিয়ালি। এখন এখন আপনার মানে আমি সেম কোয়েশ্চেন এই সরকারের জন্য করি, যে এই সরকারের যে পতন হবে না খেলতে খেলতে হঠাৎ করে, আমি সেটাও বিশ্বাস করি না। কারণ এটা ইনস্ট্যান্স বাংলাদেশে এমন ভাবে হয়ে গেছে যে খেলতে খেলতে কিন্তু খেলা চরমে চলে যায়। আপনার মনে আছে যে আপনি নিশ্চয়ই যে আমাদের রুমিন ফারহানা, তারপরে আমাদের যে শামীম ওসমান, আমাদের যে আব্দুল কাদের কাদের সাহেব, যে আওয়ামী লীগের, এরা কথায় কথায় খেলা চলবে খেলা চলবে, খেলা হবে। খেলা হবে, তো যেভাবে খেলা হয়েছে ওনারা ছটকে পড়ে গেছে। এখন মানে ওই ধরনের খেলা যদি আবার শুরু করতে চায়, কি হবে আমি বুঝতে পারছি। মানে এটা এখন মানে মন্তব্য করার কোনো কিছু আছে। হ্যাঁ, কিন্তু এনসিপি যে কথায় কথা তারা একটা আন্দোলনের সফলতা নিশ্চয়ই তাদের শক্তি বৃদ্ধি পাইছে, মনোবল বৃদ্ধি পাইছে, কিন্তু এখন এই একটি সরকার ক্ষমতায় আসতে না আসতেই মাত্র 5-6 মাস হলো, এখনই এই যে ধরনের হুমকি দামকি যে আবার আন্দোলন করব, আবার হাজার হাজার, আপনি কি মনে করেন ওদের কথা রাস্তায় হাজার হাজার মানুষ আর নামবে? না না, হয়তো নামবে না, কিন্তু এটা সত্য যে তারা যেটা বলতেছে সেটা যেমন গ্রহণযোগ্য না, একইভাবে এটাও সত্য যে সরকার, দায়িত্বটা হচ্ছে সরকারের, দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই দায়িত্বটা সরকারের এগিয়ে আসা উচিত, তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত যে তোমরা কি করতে চাও, কি বলতে চাও। কিন্তু এখানে তো আপনার তো এটা তো আপনার বোঝা উচিত একটা জিনিস বিষয়, মানে আপনি বলতে আমি হাইপোথেটিক্যাল মানে মিন করছি, যে যে সরকারটা তো মাত্র 6 মাসের, হ্যাঁ, এই সরকারকেও তো সময় দেওয়া প্রয়োজন। আপনি 1 বছর 2 বছর সময় দেন সরকারকে। এটা তো এমন না যে ব্যাকডোর গভর্নমেন্ট আসছে, এটা তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এবং মানে 2/3 ভোট পায় অবশ্যই তারা পাশ করে আসছে, তাকে আপনি সময় দিবেন না? আপনি আপনি আপনি
পার্লামেন্টের ভিতরে হট্টগোল করবেন, পার্লামেন্টের বাইরে রাজপথে এসে আপনি হট্টগোল করবেন আর ধমক দিবেন আর ভয় দেখাবেন যে আবার আন্দোলন করবো, তো এটা কি এই শিশু সরকারটির প্রতি মানে ন্যায্য মানে হয় কিনা, সেটা আমি আপনার কাছে জানতে চাই। আমি বলছি তো, আমি তো একই কথা বলছি। আমি বলছি যে এটা যেমন মানে অপোজিশন থেকে যেমন বিষয়টাকে যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে না, সরকারের পক্ষ থেকেও যে আমি বলতে পারবো না যে এটা খুব ভালোভাবেই দেখা হচ্ছে। তারা এটা বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের সমালোচনা করা, আর সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দল যেগুলির জন্য সমালোচনা করছে সেগুলি যথার্থ কিনা সেগুলো দেখে বিবেচনা করে তাদেরকে এগুলি গ্রহণ করা বা বর্জন করা, বা মানুষকে বলা যে তোমরা যেটা বলতেছো। এখন যদি বলে প্রতি মুহূর্তে যদি এখন মানে সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমি জুলাই বিপ্লব একটা বোগাস, জুলাই সনদ একটা বোগাস, এটা এইগুলো গণভোট গণভোট এটা বোগাস, এবং মানে সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা তো ইলেকশন করার জন্য এটা মেনে নিয়েছিলাম। এই যে ফার্সিক্যাল কথাবার্তা, আমি ইংরেজিতে বাংলাদেশ মানে ফার্সিক্যাল কথাবার্তা, এই যে আপনার এই যে সালাউদ্দিন সাহেবের এইগুলো কিন্তু ইয়েকে আরো অনেক ক্ষতিগ্রস্ত করেছে। না কিন্তু যে নাসের ভাই, আপনি তো জানেন, আপনি তো বাড়ি চিটাগাং, আপনি জানেন এই যে ডক্টর ইউনূস 18 মাসে যে নির্বাচন না দিয়ে 10 বছর 15 বছর ক্ষমতা থাকবো, এই করব সেই করব, বিএনপির তো চয়েস ছিল না। বিএনপি চাইছিল যে একটা নির্বাচন আগে হোক, জনগণের রায় কোন দিকে যায় দেখা যাক, কিন্তু ডক্টর ইউনূস তো নির্বাচন দিতে চায়নি, সেটা আরো দীর্ঘদিন ক্ষমতা থাকতে চেয়েছিল। আচ্ছা, ওকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল, এটা তো আর ওইভাবে এবং তাদের লুটপাটও হয়েছে কম না। না, এটা সত্য কথা যে ডক্টর ইউনূস জিনিসটাকে শুরু থেকে ওইভাবে করে না। যেমন আপনার মনে আছে কিনা আমি জানি না, যেমন সালাউদ্দিন সাহেব যে ফিনান্স উপদেষ্টা যিনি ছিলেন, তিনি বারবার বলেছেন যে উনার সাথে কথা বলা যায় না, উনার সাথে ইউনূস সাহেবের সাথে আমরা কথা বলতে পারি না, উনি সময় দেন না, উনি আমাদের নিয়ে বসেন না। উনি আলী রিয়াজদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন। হ্যাঁ, আলী রিয়াজ তো ব্যস্ত হয়েছে 1 বছর পর। আপনার মানে আরেকটা সমস্যা, আলী রিয়াজকে তো যাওয়ার পর পরে তো আলী রিয়াজকে ব্যবহার করে নাই, আলী রিয়াজকে তো উনি ব্যবহার করছে আফটার 1 ইয়ার। ওই তো সংস্কার কমিটি গুলিতে তাকে সংবিধান 1 বছর পরে করছে। ইউনূস সাহেব তো এখানে না, এর আগে কিন্তু সে ভিতরে ভিতরে তাদের এই সিন্ডিকেটটা কাজ করতেছিল, আপনি রাইট, অনেক আগে গেছে সে, কিন্তু কমিটিতে আসছে পরে, কিন্তু এর আগে কিন্তু তারা ভিতরে ভিতরে কাজ করতেছিল, সেটা মানে কোনো পদ পদবি ছিল না। তো তারা তখন কেন ইউনূস সাহেব তো এই যে সংস্কার কমিটি করবে না করবে সেটা নিয়ে বসে নাই, সেটা ইউনূস সাহেবের ব্যাপার। ইউনূস সাহেব পুরোপুরি যেভাবে উনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট চালিয়েছেন, সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের তিনি কিছুই তিনি ভালোভাবে চালাতে পারেন না। যেমন উনি চলে যখন যাবেন তখন উনি এসে বলতেছেন যে আমি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেব। তো তুমি আগে করো নাই কেন মিয়া? তখন তুমি সবাইকে নিয়ে বসো নাই কেন যে আমি চট্টগ্রাম বন্দর, এখানে লোকসানের ব্যাপার, এখানে প্রতিদিন টাকা তসরুপ হচ্ছে, আমি এটা অন্যান্য দেশে ইনস্টেন্স আছে, বিদেশিদের হাতে যদি আমি তুলে দিই বা তারা যদি আমাদের তাহলে অনেক বেশি লাভবান হবে। তুমি প্রথমে বলো না কেন? সেটা একটা বেসিক্যালি ইউনূস সাহেব কোন রাজনৈতিক ব্যক্তি না, তিনি একটা অর্থনৈতিক আধা অর্থনীতি। উনার সাথে কিন্তু কোনো অর্থনীতিবিদ নাই, ওনার সাথে কিন্তু যেমন সালাউদ্দিন সাহেব আসছিলেন, সালাউদ্দিন সাহেব ওনার ক্রিটিসাইজ করেছেন। উনি কিন্তু এমন একজন অর্থনীতিবিদ, এমন একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের কোন শিক্ষিত মানুষ কোন তাকে সমর্থন করে না, তার সাথে হাঁটে না, বিকজ সে সে যখন মানে আপনি মানে জানেন গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে হারবার্ড এখন সোচ্চার। তো এখন উনার কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে, উনার হয়ে গেছে, উনি যেভাবে উনি তো রাষ্ট্রপতি হওয়ার জন্য অনেক লবিং করছেন, সেটা আমি জানি না, এটা মানে হয়তো করতে পারে যে কেউ। যেমন আলী রিয়াজের কি কন্ট্রিবিউশন আপনি বলেন? সে চাইছে যে ওইখানে যে কমিশনের কনভেনার হয়ে গেল, তার কি কন্ট্রিবিউশন? কোনো কন্ট্রিবিউশন নাই। তো ইউনূস সাহেবের কোনো কন্ট্রিবিউশন না থাকলে তো সে হইতে পারে আলী রিয়াজের মতো, সে তো চাইতে পারে একটা। আলী রিয়াজের বেকুব এই লোকের কিন্তু বোঝা উচিত ছিল যে আমি যে চাচ্ছি আমার কি কন্ট্রিবিউশন। সে তো আজীবন মানে তার কি কন্ট্রিবিউশন ছিল জুলাই বিপ্লবে, এবং তাকে যে নিয়ে গিয়ে করলো 1 বছর পরে কেন তুমি এটা সংস্কার আনতেছো? সে আমি খবর পেয়েছি সে নাকি রাতে পরে দিনে বলতো, রাতে সে তার লেখাপড়া ছিল না,
সে বইপত্র কিনে বইপত্র নিয়ে লাইব্রেরি থেকে আইনা পড়িয়া পরের দিন সেগুলো এসে বলতো। তার কোনো স্টাডি নেই এগুলির উপরে। তো সে কি জন্য তারা এখানে তার তো ল ডিগ্রিও নাই, সে সাংবাদিকতা করছে, সে মানে মানে সে সাংবাদিকতা করেছে, সে সাংবাদিকতা সে লিখেছে, সে সাংবাদিক না। হি ইজ নট জার্নালিস্ট। আলী রিয়াজ একটা প্রশ্নের জবাব দিতে পারবো না আমি যদি দাঁড়াই যে কেউ। ওইটা ঠিক আছে, কিন্তু সে বোধহয় জার্নালিজমেই পড়াশোনা করছে। জার্নালিজম পড়াশোনা করলে কি জার্নালিস্ট হওয়া যায়? আপনার আরিফিন সিদ্দিকী তো জার্নালিজমের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল। তো আরিফিন সিদ্দিকী ভালো সাংবাদিক? No, absolutely not. তো হোয়াট ইজ দিস? আপনার মানে মতিউর রহমান চৌধুরী যে সাংবাদিকতা করে সেই সাংবাদিক তো আলী রিয়াজ না। প্রশ্ন এটা না। তো আমি ইকবাল সুবহান চৌধুরী যে সাংবাদিকতা করে সেই সাংবাদিক তো আলী রিয়াজ না। আপনার মানে সেখানে যে মনির হায়দারের কথা বলি, তার আন্ডারে যে কাজ করেছে, মনির হায়দার যে সাংবাদিকতা করেছে সেই সাংবাদিক তো আলী রিয়াজ না। না, সেটাই। হ্যাঁ, কাজেই এই লোকেরা কেন আসছে এখানে? বাংলাদেশে কি তার চাইতে উপযুক্ত কোনো লোক নাই? ছিল না ভাই? আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল ব্যক্তিত্ব। আপনার মানে এরকম বহু বিশ্ববিদ্যালয়ের বহু আপনার মানে রাজ্জাক সাহেবের নাম তো শুনেছেন, প্রফেসর রাজ্জাক সাহেবের। প্রফেসর রাজ্জাক সাহেবের রাস্কি ছিল উনার সুপারভাইজার। রাস্কি মারা যাওয়ার পর উনি আর ডক্টরেট নেন নাই, কারণ ওনারাকে ডক্টরেট দেওয়ার মতো কোনো যোগ্য টিচার ছিল না। উনি চলে আসছেন। প্রফেসর রাজ্জাক কিন্তু ডক্টরেট উনি নেয় নাই, কিন্তু উনি যে থিসিসটা লিখে গেছেন এখন সারা বিশ্বের লোক সেটা পড়ে। সেটাই, আমি নিজেও পড়েছি। আমি জানি না যে কয়জনে পড়ছে বা তার একাটা কেউ পড়ছে কিনা কারি এটা। দিস ইজ নট দি আপনার একটা ছেলে, আপনার গত 3টি বছর বা আমি বিএনপির নির্বাচিত বিএনপি সরকারের আগে যে সময়টা, এই সময়টা ছেলে খেলা করে কাটিয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এটা আমি বলবো ছেলে খেলা করে কাটিয়েছে। সেটাকে আমি সমর্থন করি না। যেভাবে তারা টাইম ওয়েস্ট করেছে সেটাকে আমি সমর্থন করতে পারি না। আর কিন্তু একইভাবে আমি এটাও সমর্থন করতে পারি না যে বিএনপি সরকারের উচিত অপোজিশন কি বলছে সেটাকে মনোযোগ সহকারে শোনা, আর অপোজিশনের উচিত তারা মনোযোগ দিয়ে তাদের কথাগুলি বলা, তারা করে তাদের এবং মানে এটাকে খেলো করে যাতে উড়াইয়া না দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাসির ভাই, আপনি একজন অভিজ্ঞ পার্সন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নিউ ইয়র্ক থেকে আলাপ অনুষ্ঠান, সঙ্গে ছিলেন বর্ষিয়ান সাংবাদিক মঈনুদ্দিন নাসের। তিনি আরেকটি পরিচয়ের কথা বলি, এরই মাঝে এই সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতার স্মরণে একটি অনুষ্ঠান হবে। তো সম্ভবত তিনি সে কারণেই এই 2-1 দিনের মাঝে দেশে যাবেন। তো নাসির ভাই, আপনার এই যাত্রা শুভ হোক, সাবধান থাকবেন, এবং এসে আবার আপনার সঙ্গে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।